অ্যাশ, কাম ডাউন। আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু ও কখনোই আমাকে অ্যাবিউজ করতে পারেনি। প্লিজ শান্ত হও। থিঙ্ক অ্যাবাউট ক্রিস্টি। বিকেলে সোনালি আলোর ছটা এসে পড়েছে গাড়ির অগ্রভাগে। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে ডিয়ানা। তার পাশে সানগ্লাস মাস্কের আতলে নিজেকে লুকিয়ে বসে আছে এলিসা। দুপুরে প্রেস মিটিং এর প্রশ্নগুলো মনে পড়তে রাগ হচ্ছে ডিয়ানা। একসাথে নিজের বোনের সঙ্গে এতদিন ধরে তাদের অগোচরে যা কিছু ঘটছিল তার কিছুই তারা আন্দাজ করতে পারেনি। নিজেকে বড় বোন হিসেবে ব্যর্থ মনে হচ্ছে তার। আচমকা এলিজার দিকে চেয়ে পড়ল। অ্যাশের রাগ কেমন তা তো জানো, তুমি হ্যান্ডেল করতে পারবে তো ব্যাপারটা? আই উইল ট্রাই। আই এম কাউন্টিং অন ইউ। একটা ভুল পদক্ষেপের কারণে এতদিনের সব প্ল্যান ভেস্তে যেতে পারে এলিজা। আমি জানি, আমি ওকে বুঝিয়েছি, হয়তো কিছুটা কাজ হয়েছে, দেখা যাক কি হয়। তবে তুমি শান্ত থাকো, যেভাবেই হোক আজকে নিজের বেস্ট দিতে হবে তোমাকে। শিওর আই উইল। দ্যাটস লাইক আ গুড গার্ল। মুচকি হাসি ডিয়ানা। তার প্রত্যুত্তরে আলতো হাসি উপহার দেয় এলিজা। এদিকে সারা শহর ছেয়ে গেছে নতুন খবরে। অ্যাশার আর ক্রিস্টিনার চেহারা বেশি উঠেছে নিউজ চ্যানেলের পর্দায়। টানটান উত্তেজনা ভরপুর এক একটা হেডলাইন। হঠাৎ করেই প্রকাশ্য এলেন বিশিষ্ট শিল্পীপতি লুইস মিলারের আরও 2 সন্তান। পূর্ববর্তী ঘটনার রেস ধরেই তাদের এই আত্মপ্রকাশ। অফিসের চেয়ারে হেলান দিয়ে ফোনে স্ক্রল করছে জ্যাক। হঠাৎ করে খবরটা ফেসে উঠতে মনোযোগী হয় সে। সংযুক্তি হিসেবে দেওয়া ছবিগুলো দেখে চমকে যায় সে। দ্রুত কার নম্বরে ডায়াল করে সে। কয়েকবার বাজার পরে যখন কেউ ফোন রিসিভ করে না তখন হন্তদন্ত হয়ে সে কেবিন থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মাথায় অপর পাশ থেকে কল আসতে দ্রুত রিসিভ করে জ্যাক বলে, নিউজ দেখেছিস? ক্রিস্টিনা অ্যাশারের বোন। রাগ তোর ক্রিস্টিনা, ওই রাস্তার ছেলেটা লুইস মিলারের ছেলে কি করে হলো? আমি জানি এই ব্যাপারে। মানে কি বলছিস ইভান? তুই জানতি ওই রাস্তার ছেলে? জ্যাকের কথা থামিয়ে দিয়ে ইভান বলল, আমি পরে থেকে সব এক্সপ্লেন করব, কিন্তু আই ওয়ান্ট ক্রিস্টিনা ইন মাই বেড নো ম্যাটার হোয়াট। তুই এখনো এসব নিয়ে ভাববি? মজার কথা শুনবি? বল। ক্রিস্টিনাকে বেছে আনতে পারলে এক হিসেবে অ্যাশারকে ওর যোগ্যতা দেখিয়ে দেওয়া হবে। হাস্য করা হলো, ধোকা দেওয়া হলো, আর প্রতিশোধও নেওয়া হলো। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমাকে অপমান করার প্রতিশোধ। বিড়বিড় করে বলে ইভান। ফলস্বরূপ জ্যাক শুনতে পায় না তার কথা। তাই জ্যাক তাকে প্রশ্ন করলো, তার কিছু বললি? না, তবে আমি ক্রিস্টিনাকে টেস্ট করতে চাই জ্যাক। আই ওয়ান্ট হার, ব্যাডলি ওয়ান্ট হার। ওকে না বলে আমি স্যাটিসফাইড হব না। জলদি ওকে এনে দে, নাহলে নতুন কাউকে তুই টেস্ট করতে পারবি না। তুই আসলেই বিকৃত করে বলে জ্যাক। অপর পাশে বিচ্ছিরি হাসে ইভান। অন্ধকার ঘর একটা নিস্তব্ধ ছড়িয়ে আছে পুরোটা জুড়ে। জানালার পর্দাগুলো ভারী হয়ে ঝুলে আছে, আলোর একটু প্রবেশ নেই ঘরে। এক কোণে সোফায় চুপচাপ বসে আছে এলিজা। তার নিঃশ্বাস ভারী, যেন কোথাও থেকে একদম ভেঙে পড়েছে সে। দরজাটা ধীরে খুলে অ্যাশার ঘরে ঢুকলো। ঘরটা অন্ধকারে ঢাকা, তবে এলিজার চুপচাপ বসে থাকার ভঙ্গি তাকে উদ্বিগ্ন করে তুলল। অ্যাশার কয়েক পা এগিয়ে এসে প্রশ্ন করল, অডিশন ভালো হয়নি? ডিয়ানা বলল তোমার মন খারাপ, কিন্তু কি হয়েছে সেটা বলল না। এলিজা একটু ঝিম মেরে রইল, তারপর ভাঙা গলায় বলল, তেমন কিছু না। তার কণ্ঠের টান দেখে স্পষ্ট যে কথাটা পুরোপুরি সত্য নয়। তবুও সে দ্রুত প্রসঙ্গ পাল্টানোর জন্য চেষ্টা করে বলল, শার্লটের ইন্টার্নশিপ তো শেষ হয়নি। ওর ইন্টার্নশিপ আমাদের হসপিটালে করানো যায় না? অ্যাশার তার দিকে তাকে মৃদু হাসলো। অ্যাশার আলতো হেসে বলল, যাবে না কেন? অবশ্যই যাবে। কালকে ওদের হোটেল থেকে আনতে যাব। 2 দিন ধরে ওরা হোটেলে আছে। বিষয়টা খুব অস্বস্তিকর, যদিও আজই নিয়ে আসার কথা ছিল। এলিজা মাথা নেড়ে বলল, লুসিনা আর অ্যাড্রিয়ান আমাদের বাড়িতে থাকবে, আর চার্লটকে তোমাদের বাড়িতে রাখো। অ্যাশার মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু এলিজার কথাগুলোর ভেতরে চাপা কিছু একটা লুকিয়ে আসে। সেটা তার দৃষ্টি হারায় না। তুমি এমন অন্ধকারে বসে আছো কেন? কি হয়েছে? এলিজা কোনো উত্তর দিল না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, অথচ তার নীরবতায় যেন ভেতরের অস্থিরতার প্রমাণ। অ্যাশার এগিয়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসল। ঘরের অন্ধকারে তাদের
দুজনের চেহারার রেখাগুলো অস্পষ্ট, তাও সে এলিজার হাত খুঁজে নিয়ে নিজের হাতের মুঠোয় পুরে নিল। এলিজার হাতটা ঠান্ডা স্পর্শে যেন ব্যথার ছাপ। আশার মৃদু গলায় বলল, লাইট জ্বালাই? না। এলিজার জবাব একদম ছোট, কিন্তু তাতে লুকিয়ে আছে গভীর বিষাদ। আশার আলতো করে তার হাতে চুমু খেল, তারপর এক টানে তাকে নিজের বাহু ডোরে নিয়ে নিল। এলিজা একটু কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। সে যেন আশার উষ্ণতাতে একটু ভেঙে পড়ল, আবার একটু আশ্রয় পেল। এলিজা, একটু থেমে আশার মৃদু কঞ্চে পড়ল, তুমি জানো আমি তোমার সব কিছুতেই পাশে আছি, যাই হোক না কেন আমাকে বলো। এলিজা আস্তে করে মাথা নাড়ালো, কিন্তু কথা বলল না। তার মাথাটা ধীরে ধীরে আশারের বুকের উপর এলিয়ে পড়ল। অন্ধকার ঘরটা নীরব হয়ে গেল আবার, কিন্তু সেই নীরবতার ভেতরে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ল। আশার মৃদু কঞ্চে পড়ল, কথা না বললে আমি বুঝবো কিভাবে? জানো তো তোমার মন খারাপ আমি সহ্য করতে পারি না। এলিজা মাথা নিচু করে রইল, গলার স্বরটা যেন আটকে আসছে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আর লুকানো সম্ভব হলো না। ধীরে ধীরে ফিসফিস করে বলল, আশার আমি ভেবেছিলাম আমি পারবো, কিন্তু সবাই আমাকে ভুল প্রমাণ করলো। কেউ বোঝে না আশার, কেউ বোঝে না আশার, কেউ বোঝে না। হাতগুলো আরো শক্তভাবে আঁকড়ে ধরলাম। তুমি নিজেকে ছোট করে দেখছো। আমি জানি তুমি কতটা প্রতিভাবান। ব্যর্থতা সবার জীবনেই আসে, কিন্তু তুমি দমে যাবে সেটা ভাবা যায় না। এলিজা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার অডিশন ভালো হয়েছে অ্যাশ। তাহলে কাঁদছো কেন? ড্যাড বকেছে, আমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে অ্যাশ। চুপ কর, আমার বউকে অ্যাকিউজ করে কথা বলেছে। সব গোছাও, আমরা আজই চলে যাব, তুমি আমার কাছে থাকবে। রাগ হয়েও না, সবাই বাবাকে বুঝিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আর্থারের গার্লফ্রেন্ড। কেন, কি হয়েছে? আর্থার খুব কষ্ট পেয়েছে। কিন্তু কেন? ওর গার্লফ্রেন্ড এডেনও আমার মতো একজন সিঙ্গার, কিন্তু ভাইয়া জ্ঞানপা জেড বা অন্য কেউ জানেই না এডেন। আশা বিরক্ত হয়ে বলল, থামো, এসব বাচ্চাদের মনোমালিন্যের জন্য ভ্যাবে করে কাঁদতে হয় নাকি? আমার ভাইয়ারা। আবারও এলিজাকে থামিয়ে দিয়ে সে বলে, আজব। চুপ, অনেক হয়েছে দুঃখ কষ্টের কথা। বাই দ্য ওয়ে, আজকে কি তোমার মিউচুয়াল কিছু করার ইচ্ছে নেই? ফ্রিকুচকে তাকায় সে, কিছুটা থেমে বলে উঠছে, বুঝেছি, আজকে পানিশমেন্ট টাইপ কিছু চাচ্ছ। পারভি গার্ল, সরাসরি বললেই পারো। আমি তো মানি? অবাক হয় এলিজা। আশার বাঁকা হেসে এক লিলিহান দৃষ্টি নিক্ষেপ করতে তার কথার মানে বুঝতে পারে এলিজা। ধমকে বলে হচ্ছে, দিন দিন নির্লজ্জের মতো কথা বলতে শুরু করেছো তুমি। পরের দিন সকালে হাসপাতালের এক আলিশান কেবিন ডাক্তারের সাথে তর্ক করে যাচ্ছে রেচাল। ডাক্তারটি যথেষ্ট স্বাভাবিক হয়ে কথা বললো, রীতিমতো চিৎকার করছে রেচাল। এটা কি করে হতে পারে? আমার হাজবেন্ড নিরাপত্তা আপনারা দিতে পারছেন না, এটা কেমন কথা বলুন? মিসেস লিয়াম শান্ত হন প্লিজ। আমরা দেখছি মিস্টার লিয়াম কোথায় গিয়েছেন। এমন হুটহাট তো কেউ হারিয়ে যেতে পারে না। আমরা সার্ভেলেন্স ক্যামেরা চেক করলেই বুঝে যাব উনি কোথায়। ডাক্তারের কথা ভ্যাবাচেকা খেলো রেচাল আমতা আমতা করে বলল, তার কোনো দরকার হবে না, আমি পুলিশকে এক্ষুনি ইনফর্ম করব আপনাদের এসব থার্ড ক্লাস সিকিউরিটি নিয়ে। তাদের কথার মাঝে কেউ পেছন থেকে প্রশ্ন করলো। কি হয়েছে? সকলে দরজার দিকে তাকাতেই দেখলো ইভান স্বয়ং দাঁড়িয়ে। রেচাল ভূত দেখার মতো চমকে উঠলো, কিন্তু পরিস্থিতি সামাল দিতে দৌড়ে গিয়ে ইভানকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করে বলল, কোথায় গিয়েছিলে তুমি? ইভান সকলকে চোখের ইশারায় বাইরে যেতে বলল। সকলে মাথা নাড়িয়ে প্রস্থান করতে শক্ত করে রেচালের বাহু চেপে ধরে ইভান ধারালো নখগুলো দাবিয়ে দেয় কিছুটা। লহু বেরিয়ে এলো সেইখান থেকে। রেচাল ইভানের চোখের দিকে তাকাতে ভয় গুটিয়ে গেল। রাগে ইভানের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। ক্রোধান্বিত গলায় নিম্ন গলার স্বরে সে থমকে উঠে বলে, ইউ ব্লাডি নাস্টি ওয়েপন, আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? আর কয়বার মারতে চাস বল? কি ভেবেছিলে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলবি? তোর সব প্ল্যানই ঠিক আছে, কিন্তু ইভা লিয়ামকে নেশা করাতে অতটুকু ড্রাগস এনাফ ছিল না, বুঝেছিস? ইভান কথা গলাতে আটকে যায় রেচালের। তার গলার আওয়াজে বিরক্ত হয় ইভান। ছুঁড়ে ফেলে তাকে হাসপাতালের শক্ত বিছানায়। পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নেয় সে। মুখে পুড়ে রেচালের পাশে বসে হঠাৎই তার বেশ পাল্টে যায়। বিকৃত হেসে বলে, হঠাৎ করে রাফেল ছেলেটা আমার চেয়ে তোকে বেশি সুখ শান্তি দিয়ে ফেলেছে, তাই না? এখন এখানে এনে দেহের জ্বালা মেটাচ্ছিস ওর সাথে। মৃদু হাসি হেসে চেয়ে থাকে সে রেচালের দিকে, কিন্তু
তাকে চুপ থাকতে দেখে ধমকে উঠে বলে। বল। কেঁপে উঠে রেচাল। ইভান উঠে দাঁড়িয়ে রেচালের চুলের মুঠি ধরে কয়েকবার বিছানায় রাখা বালিশের উপর বাড়ি দিয়ে থাকে। দম আটকে আসে রেচালের। এত কিছুর পরেও ক্ষান্ত হয় না ইভান। মুখে পুড়ে রাখা জ্বলন্ত সিগারেটটা চেপে ধরে রেচালের গলায়। রেচাল চিৎকার করার আগেই তার গলা চেপে ধরে ইভান ফিসফিস করে বলে উঠছে, সবাই শুনে ফেলবো তো সুইটহার্ট, বি কোয়াইট। বিভৎস এক রূপের দেখা মেলে ইভানের মুখশ্রীতে। নয়ন কোন বে নোনা জল ফেলা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না রেচালের। আসলেই ভুল করেছে সে। রাফায়েলের কথা মনে হতে ঢুকরে উঠেছে। ছেলেটা তাকে বারংবার মানা করার পরও এসবে জড়িয়েছে সে। আর ছেলেটার কথা না শুনে চরম আফসোস হচ্ছে তার। হ্যালো অগাস্ট। বলো। একটু ভার্সিটি ক্লাবে আসতে পারবে? কেন? অগাস্টের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বলল, আসার সময় হকি স্টিক নিয়ে এসো। ও আচ্ছা, আসছে। ফোন কেটে দিয়ে এই ছেলেটাকে কয়েকবার জোরে জোরে লাথি মারল ক্রিস্টিনা। ভয়ে চুপসে আছে ছেলেটা। আর কিছু না বলে ডেস্কের উপরে পা তুলে বসে পড়ল ক্রিস্টিনা। পকেট থেকে চুইংগাম বের করে মুখে পুরে নিল সে। চেহারা এক অদ্ভুত বাঁকা হাসি ফুটিয়ে চেরল ছেলেটার দিকে। কিছু মুহূর্ত পরেই হন্তদন্ত ছুটে আসে অগাস্ট। হাতে থাকা হকস্টিক ক্রিস্টিনার হাতে দিয়ে জিজ্ঞেস করে, কি করেছে? হাতের ইশারা নিজের বক্ষের পার্শ্বস্থল দেখিয়ে নাদান চেহারা ফুচিয়ে বলে উঠল, ও আমাকে এখানে ছুঁয়েছে। সাথে সাথে চোখ মুখ শক্ত হয়ে গেল অগাস্টের। ক্রিস্টিনার হাত থেকে হকস্টিকটা নিয়ে বেধড়ক মারতে শুরু করলো ছেলেটাকে। করিডোরে ঢুকতে দৃশ্য দেখে বাঁকা হাসলো জেরেমি। সোজা হেঁটে অগাস্টের গায়ে ধাক্কা দিতে তাকে দূরে সরিয়ে দিয়ে বলল, লো ক্লাস ছেলে কোথাকার, এটা ভার্সিটি, মারামারি করার জায়গা না। অগাস্ট বড় বড় শ্বাস নিয়ে পড়ল, দেখ উইলস, তুই এভাবে আসবি না। ও আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছে, ওকে তো আমি। কথা শেষ না করে সে তেড়ে যে ছেলেটির দিকে। জেরেমি আবারও তার পথ আটকে বিকৃত হেসে বলে, আমি হলে তো ছুঁয়েই দিতাম। ক্রিস্টিনার দিকে তাকিয়ে কথাটা বলে ঠোঁচ কামড়ে কৌতুক মিশ্রিত এক হাসি ছুড়ে দেয় জেরেমি। অগাস্ট কিছু বলার আগে ক্রিস্টিনা দারুণ ক্ষিপ্ত হয়ে পা তুলে সজোর লাথি মেরে বসে জেরেমির বুকে। এমন আচমকা আঘাতের ধাক্কা তাল সামলাতে না পেরে জেরেমি সটন হয়ে উল্টে পড়ে যে মেছে দেয়। কিছুক্ষণ হকচকিয়ে থাকলো। দ্রুত নিজেকে সামলাইছে। ক্রোধে ফেটে পড়া জেরেমি উঠে দাঁড়িয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে এক চর কষায় ক্রিস্টিনার গালে। সঙ্গে সঙ্গে ক্রিস্টিনার মুখ থেকে গড়িয়ে পড়ে তাজা রক্তের ফিনকি, যা মেঝেতে ছিটকে পড়ে। এই দৃশ্য দেখে অগাস্টের দরজের বাঁধ এইবারেই ভেঙে যায়। তিনি নিজেকে আর ধরে রাখতে পারে না। ফলস্বরূপ ঝাঁপিয়ে পড়ে জেরেমির সঙ্গে তুমুল হাতাহাতিতে জড়িয়ে যায়। একে অন্যকে চেপে ধরে আঘাত করতে থাকে। চারপাশে চিৎকার আর উত্তেজনার মধ্যে মুহূর্তগুলো যেন থমকে যায়। ক্যাম্পাসের আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রী কর্মীরা হতবাক হয়ে এই দৃশ্য দেখে। অবশেষে ক্যাম্পাস অথরিটি বিষয়টি জানতে পেরে পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে। আর দেরি না করে তারা জড়িত সবাইকে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ এসে হাতকড়া পরিয়ে দেয় সবাই। ক্রিস্টিনা প্রক্ষেপণভাবে হাতকড়া পরে নিল। অগাস্ট কিছুটা বিচলিত হয়। এদিকে খবর পেয়ে পুলিশ স্টেশনে ছুটে এসেছে ডিয়ানা আর ট্রেলার। ক্রিস্টিনা আর অগাস্টের জামিন করিয়ে বেরোবার পথে তাদের সাথে এক অজ্ঞাত লোকের দেখা হতে লোকটি বাঁকা হেসে ক্রিস্টিনার দিকে তাকায়। ক্রিস্টিনা লোকটিকে না চেনার ভান করে এড়িয়ে যায়। সোজা হেঁটে গাড়িতে উঠে বসে। ক্রিস্টিনার হাবভাবে ডিয়ানা ঠিকই বুঝতে পারে কোথাও একটা গন্ডগোল আছে। ড্রাইভিং সিটে বসে আচমকায় ক্রিস্টিনাকে প্রশ্ন করে, লোকটা কে ছিল ক্রিস্টি? জ্যাকব সিটফেনার উইলসন। পরদিন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। ক্যাম্পাসে ফাঁকা হয়ে গেছে প্রায়। পুরো এলাকায় নিস্তব্ধ। শুধু গাছের পাতার মৃদু শব্দ আর দূরের পথচারীদের অস্পষ্ট কণ্ঠ শোনা যাচ্ছে। ক্রিস্টিনা ক্লাস শেষে লাইব্রেরি থেকে বের হয়ে পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মাথায় এখনও জেরেমির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার স্মৃতি তাজা। হঠাৎ করেই তার মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। গালে হাত দিয়ে হাঁটতে হাঁটতে সে নিজের ভেতরকার অনুভূতি অস্বস্তিকে দূর করার চেষ্টা করছে। পার্কিং লটে এসে পৌঁছেছে সে, গাড়ির চাবি বের করলো। ঠিক তখনই তার পেছনে থেকে একটি কালো ভ্যান এসে থামে। কৃষ্ণা কিছু বুঝে ওঠার আগে তার মুখ চেপে ধরে একজন শক্তপোক্ত লোক তাকে টেনে ভ্যানের ভিতর নিয়ে যায়। ছাড়ুন আমাকে। কৃষ্ণা চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার মুখে চেপে ধরা রুমাল থেকে ভেসে আসা ঝাঁঝালো গন্ধ দ্রুত তার মাথা ঘুরতে থাকে। ধীরে ধীরে তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে।
সব ঠিকঠাক হয়েছে? গাড়িতে বসা আরো একটি লোক প্রশ্ন করতে জেরেমি উত্তর দেয়। জেরেমি ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে ওঠে। ম্যাডাম, মেয়েটাকে তুলে নিয়ে গেছে, আমরা ব্যান্ডটাকে ফলো করছি। গুড জব, কিপ ট্র্যাকিং, মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়। আমার হাতের কাজটা শেষ করে আসছি। ঠিক আছে ম্যাডাম। লাইন কেটে দিয়ে নারী কণ্ঠের অধিকারিণী আবারও কারো নাম্বারে কল করে বলল, শি ইজ কিডন্যাপড। প্ল্যান অনুযায়ী কাজে লেগে পড়ো, খেলা প্রায় শেষ পর্যায়ে আছে। বাঁকা হাসি মেয়েটি অপর পাশে থেকে দীর্ঘশ্বাস ফেলে লোকটি বলল, কার্য সাধন নয়তো শরীর পাতন, গুটি চেলাতে ভুল করলেই মৃত্যু, কথাটা মনে রাখাই শ্রেয়। আমি কাউকে ভয় করি না, বিনা কারণে মানুষের ভয়ের কারণ হইনি আমি। বিশ্বাস করি বলেই এতদূর পাড়ি দিয়েছি, কিন্তু একটা ভুলের কারণে এতগুলো মানুষ শেষ হয়ে যাবে। খেলাটাই এমন, তবে ক্রিস্টিনা মরলে চলবে না, ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে। ওকে কেন গুটি হিসেবে চালাতে হলো? মেয়েটা এখনো ছোট। আমি ইচ্ছাকৃত করিনি, আমি অন্য মেয়েদেরও ইভানের সান্নিধ্যে পাঠিয়েছি, কোনোরূপ কোনো কাজ হয়নি। তবে ক্রিস্টিনা আমার গুটির না, আমি যা চাচ্ছিলাম সেটা ক্রিস্টিনা অলরেডি করে ফেলেছে, যার জন্যই জানোয়ার ইভানের লালসা আর জ্যাক জেরিমির আক্রোশে পড়েছে সে। আশা করি এই মেয়েটার কোনো ক্ষতি হবে না। তবে কথা হলো যে জেরিমিকে দিয়ে ইচ্ছাকৃত এটা কেন করালো জ্যাক? ঝামেলা কিছু তো আছে। জ্যাকব স্টিফেন উইলসন খুব ধুরন্ধর, সে লালসায় লিপ্ত হয়ে এত বড় ভুল করবেন না। ঠিক আছে, আমি বেরিয়ে পড়ছি, গাড়িতে আছি। আমি হসপিটালে আছি, কাজ ছেড়ে বেরোচ্ছি। জলদি আয় চার্লেট, ক্রিস্টিয়ানা নিড ইউ। লাইন কেটে দিয়ে পাশে থাকা রেচালের দিকে রক্তাপত চোখে তাকায় রাফায়েল কর্কশ গলায় বলে, শুধুমাত্র তোমার অবুঝ সিদ্ধান্তের জন্য আজ এতগুলো মানুষের জীবন নষ্ট হতে যাচ্ছে। তোমার পাপ তোমাকেও ছাড়বে না র্যাচেল। আবারও সামনের দিকে দৃষ্টি ফেলে সে, শক্ত হাতে স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দেয়। গন্তব্য একটাই, ক্রিস্টিনার লোকেশন। অন্যদিকে সামনের ঘরের দরজা জোরে জোরে আঘাত করছে অগাস্ট। বাইরে দাঁড়িয়ে আছে অ্যাশার, তার পাশে দাঁড়িয়ে আছে সেলেন, জেইন আর উইলিয়াম। অগাস্ট চিৎকার করে বারংবার একটা কথাই বলছে, অগাস্ট প্লিজ আমাকে যেতে দিন, আমার ক্রিস্টিকে খুঁজতে হবে, দয়া করে যেতে দিন আমায়। এস ব্রো, প্লিজ আনলক মি। অনুনয় কেউ ভ্রুক্ষেপ করে না। সেলেন জেইনের হাত ধরে বলল, এলিসা কি করতে চাইছে জেইন? ও কেন সবাইকে চুপ থাকতে বলছে? আর ও নিজেই বা কোথায়? ইউ শুড ট্রাস্ট হার। নির্লিপ্ত গলায় উত্তর করলো উইলিয়াম। তার উত্তরে জেইন মাথা নাড়িয়ে সহমত পোষণ করলেও অ্যাশার রাগান্বিত গলায় বলল, আমার বোনের ব্যাপারে ওর এইসব প্ল্যাটফর্মের নাটকটা আমি নিতে পারছি না উইলিয়াম। ক্রিস্টি কোনো ফেলনা জিনিস নয়। এলিজাবেথ যা বলে তা করে দেখাতে পারে, অ্যাশার ট্রাস্ট হার। জেইনের কথায় বিরক্ত হয় অ্যাশার। তার মনে অশান্তি শুরু হয়েছে। এত রাত হয়ে গেছে, তাও কেন কোনো হেলদোল নেই ক্রিস্টিনার? পুলিশ ফাইল করেও কোনোরূপ লাভ হচ্ছে না। নাম করে হোটেলের একটা কক্ষে নিয়ে আসা হলো ক্রিস্টিনাকে। রুমে ঢুকে ক্রিস্টিনাকে সোফায় ফেলে বিছানায় গা এলিয়ে দেয় জ্যাক আর জেরমি। এই হোটেলে স্বাভাবিকভাবে লোকজন আসে ওয়াইন নাইট স্ট্যান্ডের জন্য। কেউ স্বাভাবিকভাবে হেঁটে আসে, কেউ বা মাতাল হয়ে। তাই কোনোরূপ ঝামেলায় পোহাতে হয়নি তাদের। বড় বড় দুটো শ্বাস নিয়ে জেরেমি বাঁকা হেসে জ্যাকের দিকে চেয়ে বলল, ইভান আসুক। তাদের কথার মাঝে বিকট শব্দ হতে দরজার দিকে ফিরে তাকলো দুজনেই। কালো মাস্কেট পরা, সিল্কের কাপড় দ্বারা অর্ধবেষ্টিত এক নারীর ঘরের দরজায় আহ্লাদি ভঙ্গিতে বলল। জ্যাক আর জেরেমির বুঝতে সময় লাগলো না মেয়েটির উদ্দেশ্য। কয়েক দফা মেয়েটির কায়ায় লোভী দৃষ্টি নিক্ষেপ করলো দুজনেই। যদিও তারা সতর্কতা অবলম্বন করছে, তবে কৃষ্ণের প্রতি হওয়া আকাঙ্ক্ষার জের ধরে জেরেমি বলেছে। জেরেমির কথায় সায় দিয়ে জ্যাক মেয়েটিকে বলল, কামিং। মেয়েটি ভেতরে ঢুকেই জ্যাকের পরনের শার্ট কলার ধরে বলল। জ্যাক মেয়েটির কোমর জড়িয়ে ধরে বলল, শি ইজ নো ওয়ান, ইগনোর হার, মেক মি ফিল হ্যাপি, ইউ হুর। জ্যাকের কথায় মেয়েটি আলতো এসে তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। জেরেমির দিকে চেয়ে বলল। জেরেমি নিশাতুর গলায় বলল, মেয়েটি জেরেমিকে চেনে পাশে বসিয়ে বরাবরের মতো ন্যাকা কঞ্চে বলল। মেয়েটির বলা শেষ হতে না হতে জেরেমি উঠিয়ে গিয়ে ক্যাবিনেট থেকে ওয়াইনের পাশাপাশি আরও কয়েকটি রকমের অ্যালকোহল নিয়ে এসে মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল। মেয়েটি জেরেমিকে ধাক্কা দিয়ে শুয়ে দিল।
একটা ওয়াইনের বোতল খুলে তার গায়ে ঢেলে দিয়ে শার্টের বোতামের চারিপাশে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল। জেরেমি মেয়েটার কথা বুঝতে পেরে মুহূর্ত ব্যয় না করে শার্ট খুলে ফেলে দিচ্ছে। জেরেমি মেয়েটার কথা বুঝতে পেরে মুহূর্ত ব্যয় না করে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে জ্যাক ততক্ষণে কয়েক গ্লাস ওয়াইন সাবার করে দিয়ে রীতিমতো মাতলামি শুরু করেছে। হঠাৎ করেই জেরেমি মেয়েটির কোমর স্পর্শ করতে মেয়েটি লাফিয়ে খাট থেকে নেমে যায়। অতি দ্রুত উরু থেকে রিভলভার বের করে পরপর 3টি গুলি করে বসে। সাইলেন্সার লাগানোর ফলশ্রুতিতে জ্যাকও বুঝতে পারে না ঠিক কী হয়েছে, কিন্তু এলোমেলো চোখে মাতলামি করতে করতেই বলে কথা। জেরেমির হয়ে গেছে ডার্লিং। শেষ করে উঠতে নিলে আবারও 2টো গুলি করে মেয়েটি, যার একটি জ্যাকেট ঠিক কপালের মাঝ বরাবর আর অপরটি হৃৎপিণ্ড ভেদ করে। সারাটা ঘর যখন লোহতে লাল হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে মেয়েটি কৃষ্ণার দিকে রিভলভারটা তাক করে নিজের পরিহিত মাস্কটা খুলে ফেলে। হঠাৎই আচমকা বিকৃত হেসে গুলি চালায়। এদিকে কৃষ্ণার পরনে ফ্রেঞ্চ কোটের বোতামে হিডেন ক্যামেরায় সবকিছুই দেখলো চার্লট। হঠাৎই মেয়েটি হেঁটে এসে ক্যামেরাটার সামনে দাঁড়ালো। তার ঠিক কয়েক সেকেন্ড পরে সবকিছু অন্ধকার দেখলো। চার্লট বিরক্তি নিয়ে বলল, ড্যামিট, ধরা পড়ে গেছি। সাথে সাথেই তার হায়ার করা লোকগুলো বলল, তোমরা ঠিক কোথায়? একটা মার্ডার হয়ে। চার্লটের কথা শেষ হওয়ার আগেই লোকগুলো বলল, ম্যাডাম আমাদেরকে ওরা আটকে রেখেছে। তড়িঘড়ি করে ফোন কেটে দিল চার্লট। পার্সোনাল নাম্বার থেকে রাফায়েলকে কল করে বলল, ব্যাক অফ, ক্রিস্টিনা ইজ ডেড। স্যার আপনি ভিতরে যেতে পারবেন না। কেন? আমার জরুরি মিটিং আছে। স্যার ভিতরে একটা রুমে মার্ডার হয়েছে, গেট সিল করা হয়েছে। মানে ভিকটিম কে? স্যার সেটা জানি না, তবে একজন পুলিশকে বলতে শুনেছি যে স্টিফেনের নামে কেউ খুন হয়েছে। থমকে গেল ইভান। মাথা রীতিমতো ব্যথা করছে তার। জ্যাক কি খুন হলো? কে মারলো তাকে? ক্রিস্টিনা নাকি অন্য কেউ? উল্টো হেঁটে গাড়িতে গিয়ে বসলো সে। কাউকে কল করে জিজ্ঞেস করলো, দিস ইজ ইভান লিয়াম। দ্য ইকুইটি হোটেলে কাকে খুন করা হয়েছে? অপর পাশ থেকে পুরুষালী এক কঞ্চ, শক্ত কঞ্চ বলল, কনফিডেন্সিয়াল ম্যাটার এটা। লোকটার কথা শেষ হতে না হতে ইভান ধমকে উঠে বলল, আমার জানতে হবে ড্যামিট। লোকটি কিছুটা নরম স্বরে স্বাভাবিকভাবেই বলল, জ্যাকব স্টিফেনার উইলসন আর তার ছোট ভাই জেমেল স্টিফেনার উইলসন দুজনকেই অ্যালকোহলে জড়াজড়ি অবস্থায় পাওয়া গেছে। জ্যাকবকে সম্পূর্ণ মদ্যপ অবস্থায় পাওয়া গেছে, কিন্তু তার সাথে একটা মেয়ে ছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। সামরিক ধারণা করা হচ্ছে মেয়েটি খুনও করেছে, কিন্তু হোটেলের স্টাফরা বলছে মেয়েটিকে তারা অচেতন অবস্থায় নিয়ে এসেছে। তার পক্ষে সব সহজ হচ্ছে না। সিসিটিভি ফুটেজ নেই? না, আপনার তো জানার কথাই, হোটেলটা কেন ব্যবহার করে মানুষ। সব ধরনের ইলিগাল কাজ করার আস্থা না এটা। ইভেন পুলিশও কিছু করতে পারে না এখানে। ওকে, বুঝেছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জ্যাকব আমার বন্ধু। ওর সাথে মিটিং ছিল আমার। তবে মেয়েটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আশা করি কেসটা ভালো মতো হ্যান্ডেল করবেন। নিশ্চয়ই, তবে মিলিয়াম আপনি কিন্তু আপনার বাবার কেসটা সম্পর্কে সতর্ক থাকবেন। আমাদের ব্রাঞ্চের প্রাইম সাসপেক্ট আপনি, আর আপনার স্ত্রীর রেজাল্ট রুদিকেও। যদিও আপনার এক্সি ধারা চিহ্ন ডেটের পর আপনার থেকে আপনার স্ত্রীকে সন্দেহ বেশি করছে। ধন্যবাদ ইনফর্ম করার জন্য। অ্যারনের চোখে তীব্র ক্রোধ। তার পাশে বসে আছে চার্লট। সামনে বসে থাকা অ্যাশারের দিকে তাকে সে চিৎকার করে উঠল, তুই কেন ওকে বাঁচাতে পারলি না অ্যাশার? তুই তো সব সময় বলিস তোর প্রাণের চেয়ে প্রিয় এলিজা। ও কিভাবে ক্রিস্টিকে মেরে ফেললো? অ্যাশারের চোখে একটা কঠিন দৃষ্টির ছায়া পড়ল। তার হাত মুষ্টি পাকিয়ে উঠল, বলল, আমি জানি না ব্যারন, কিন্তু আমি নিশ্চিত এলিজা এটা করতে পারে না। ও কখনোই আমাদের ছোট বোনকে আঘাত করবে না। অ্যারনের হাতের রিভলভারটা টেবিলে গর্জন করে তুলল। সে চেয়ারে উঠে দাঁড়িয়ে বলল, তুই এতটা অন্ধ হয়ে গেলি যে সত্যিটা দেখতে পাচ্ছিস না? এলিজা আসলে কে সেটা তুই জানিস না। তুই জানিস না তোর প্রাণের চেয়েও প্রিয় মানুষটা আমাদের সবচেয়ে বড় শত্রু। অ্যাশার শান্ত গলায় জবাব দিল, এটা প্রমাণ করো। যদি এলিজা দোষী হয় আমি নিজ হাতে শাস্তি দেব, কিন্তু যদি প্রমাণ করতে না পারিস তবে এই অভিযোগের জন্য তোকেই মূল্য দিতে হবে। অ্যাশার কথায় বিরক্ত হলো চার্লট। তাচ্ছিল্য করে বলল, কথা
কাউকে আমি দোষারোপ করতে চাই না, কেননা আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যেখানে এলিজা ক্রিস্টিনাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারতো সেখানেও নিজ হাতে কিভাবে গুলি করলো। চার্লট, প্রমাণ কোথায়? এই নিন প্রমাণ। শেষ করেই হাতে থাকা মুঠো ফোনটা একটা ভিডিও চালালো সে। অ্যাশার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার এক পর্যায়ে অনুভব করলো তার হাত পা অসাড় হয়ে আসছে। এলিজা সত্যি ক্রিস্টিনার দিকে তাক করে গুলি ছুঁড়েছে। বিছানা ইতিমধ্যে দুটো মানুষের লাশ পড়ে আছে। আয়রন ব্যঙ্গ করে বলল, চুপ। এলিজা টোটাল 6 বার ট্রিগার চেপেছে। এর মধ্যে 5টা বুলেট পাওয়া গেলেও 6 নাম্বার বুলেট মিসিং, আর একই সাথে আমাদের বোনও। আর কি বলতে চাস তুই? এলিজা বরাবরই স্বার্থপর অ্যাশার। আমাদের ভালোবাসার সুযোগ লুফে নিয়েছে সে। চুপ করে থাকে অ্যাশার, কিছু বলার মতো সাহস নেই তার। কি বা বলবে? ভিডিও ক্লিপে থাকা রমণী মাস্কেটটা খুলতে এলিজার মুখশ্রী ভেসে উঠেছে। এর থেকে বড় প্রমাণ আর কি বা থাকবে? চোখ মুখ শক্ত হয়ে উঠে দাঁড়াইছে। অ্যারনের ঘর থেকে হনহনিয়ে বের হয়ে হাঁটা দেয়। ট্রেইটর, এলিজা, ইউ ট্রেইটর, আই উইল ফাকিং কিল ইউ। শান্ত হ অ্যাশ। কি করে শান্ত হব রণ, বলো? এই মেয়েটা আমার বোনটাকে মেরে ফেললো, ঠিক কি কারণে মেরে ফেললো? নিজের ঘরে গগন ভিতরে চিৎকার দিয়ে কথাগুলো বলতে লাগলো অ্যাশার। ওকে তো আমি শেষ করে ফেলবো, খুন করবো আমি তোকে এলিজা। এলিজার দিকে তেড়ে যায় সে। অ্যারন শক্ত করে ধরে তাকে বলল, অ্যারন ব্রো থাম, ওকে তো পরেও দেখে নেওয়া যাবে, আগে আমাদের ক্রিস্টির লাশ খুঁজতে হবে। এলিজার দিকে তেড়ে যায় সে। অ্যারন শক্ত করে তাকে ধরে পড়ল। অ্যারন অ্যাশারকে টেনে নিয়ে বেরিয়ে গেল। চার্লট তাচ্ছিল্য করে এলিজার দিকে চেয়ে বলল, তোমাকে এতটা ভালোবাসা দেওয়ার পরেও কি করে পারলে ক্রিস্টিকে শুট করতে? ও তো বাচ্চা একটা মেয়ে। তুমি বা কিভাবে ওকে টোপ হিসাবে ব্যবহার করতে চাইলে? আমি না হয় একজন স্বার্থন্বেষী মানুষ, কিন্তু তুমি কি মিস লরেন্ট? তুমি কি করে পারলে রাফায়েল লরেন্টের জন্য ক্রিস্টিনাকে টোপ হিসাবে ব্যবহার করেছো? সেটা কি অ্যারন জানে? ভাবলেশীন জবাব করে এলিজা। এলিজা দায়সারা ভাব দেখে রাগ হয় চার্লটের। কিছু না বলে হনহন করে বেরিয়ে যায় সেও। উইলিয়াম খাট থেকে উঠে ডিয়ানার সামনে গিয়ে দাঁড়ায়। আলতো করে ডিয়ানার হাত ধরে। অবাক হয় ডিয়ানা। মাথা নিচু করে নিজের বা হাতের আঙ্গুলে অনামিকা আঙ্গুল থেকে আংটিটা খুলে ডিয়ানার হাতে ধরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে এক ফোঁটা অশ্রু জল টপ করে পরে আংটির উপর। ভাঙা গলায় সে ডিয়ানাকে বলে, অনেক ভালোবেসেছি তোমাকে, ট্রাস্ট মি, কিন্তু আমার বোনের এই খারাপ সময়ে তার জন্য এইটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি। সবার ভাগ্যে পরিণাম লেখা থাকে না। তুমি আমার অন্তহীন আকাশের অধরা শুকতারা, যাকে আমি দূর থেকেই ভালোবেসে যাবো আজীবন। ক্ষমা করে দিও আমায়। কথা শেষ করে এক মুহূর্ত চুপ থাকে উইলিয়াম। অতঃপর এলিজার হাত ধরে বেরিয়ে যায় ঘর থেকে। থমকে দাঁড়িয়ে থাকে জিয়ানা। তার চারিপাশ কেমন ভারী হয়ে যাচ্ছে, কিছু বোধগম্য হচ্ছে না। একদিকে ক্রিস্টিনা, অন্যদিকে উইলিয়াম। হঠাৎ সবকিছু অন্ধকার ঠেকলো তার কাছে, আর সাথে সাথে সে লুটিয়ে পড়ল মেঝেতে। অন্ধকার এক গোডাউনের ভেতরে এসে গাড়ি থামালো অ্যাশার। গোডাউনে ঢুকতে তালাবদ্ধ একটি কামরায় দেখে চার্লট বলল, এখানে কেন আনলেন? আমার করা একটা পাপের পূর্ণতা দিতে। মানে? জানো এখানে কি আছে? কি? মরা মানুষ। কি বলতে চাচ্ছেন? লাশ আছে এখানে, রিচার্ড লিয়ামের লাশ। হোয়াট? রিচার্ড লিয়া? চিৎকার করে উঠে অ্যারন। তার কথা শেষ হওয়ার আগে অ্যাশার বলেছে, ইয়েস, আমি খুন করেছি ওকে। এতদিন আটকে রেখেছিলাম, কয়েকদিন আগে এসে দেখলাম নিঃশ্বাস নিচ্ছে না, তাই ওভাবেই ফেলে রেখে চলে গেছি। জানি না এখন কেমন আছে, হয়তো অর্ধপচা লাশ হয়ে গেছে। আপনি কিভাবে কাউকে মারতে পারেন? চার্লটের কথা বাঁকা হাসে অ্যাশার। বিকৃত মস্তিষ্কের চিন্তা মাথায় খেলে যেতেই বলে, এটা নতুন না চার্লট, আরও অনেকবার রক্ত স্নান করেছি আমি। প্রোগ্রামার, বিজনেসম্যান, মাই ফুড, ওগুলো তো পর্দা, আর এই পর্দার আড়ালে তো আমি ভিন্ন। কখনো ড্রিফট রিপার গ্যাংয়ের কথা শুনেছ? আমি তার হেড। পূর্বের যে জঘন্যভাবে হাসে অ্যাশার হঠাৎই বদ্ধ ঘরের তালায় হাত রেখে বলে, তোমরা ভয় পাবে, এখানে থাকো, আমি রিচার্ডের সাথে কথা বলে আসি। চার্লট মুখ বাঁকিয়ে বলে, আলতো, আপনিও আমাকে চেনেন না মিস্টার মিলার? লরেন্ট, চার্লি লরেন্ট নামটা তো নিশ্চয়ই শুনেছেন। ফ্রান্সের বিখ্যাত ড্রাগ ডিলার। আমি তো ভেবেছিলাম সে একজন ছেলে। জি, তিনি আমার বাবা, আর তার উত্তরাধিকারী আমি চার্লট লরেন্ট, আর আমার ভাই চার্লস লরেন্ট।
ইমপ্রেসিভ, যদিও তোমাকে আমি আগেই সন্দেহ করেছি। সেম হেয়ার হইল, আমাদের এভাবে দেখা হবে ভাবতেই পারিনি। তোমার নামে তো রেকর্ড আছে চার্লট, এই বয়সে 11টা সাকসেসফুল মিশন। তোমার হাসে চার্লট, আচমকা বিষয়ের বাইরে প্রশ্ন করেছে। আমাদের এখানে কেন আনলেন? সাহায্য লাগবে তাই। আজ চার্লটের কথোপকথনে ভরকে যায় অ্যারন। তাদের মধ্যকার সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অ্যারনের ভ্যাপাচাকা খাওয়ার রূপ দেখে বাঁকা হাসল, হঠাৎ ভীষণ জোরে ডেকে উঠল। ব্রিয়ান, কোঠারটা নিয়ে আসো। সাথে সাথে অন্ধকার থেকে বেরিয়ে এলো ব্রিয়ান, হাতে কুঠার অ্যাশারের হাতে দিয়ে বিচ্ছিরি হেসে বলল, একদম সার্ভ, একেবারে টুকরো করা যাবে। গুড জব ব্রিয়ান, অ্যারনকে বাইরে নিয়ে যাও, ও এসব নিতে পারবে না। অতঃপর চার্লটের দিকে চেয়ে বলল, মিস লরেন্ট, ওয়ানা উইটনেস মাই কাটিং স্কিল? সামান্য হেসে বলল, আই উড লাভ টু। দরজা খুলতে একটা ভোটকা গন্ধে চারপাশ ফুলে উঠল। পচা লাশের গন্ধে প্রায় বমি চলে আসার উপক্রম। দ্রুত নাক মুখ চেপে ধরে অ্যারন, তার পেটে কামড়ে উঠেছে ইতিমধ্যে। কিন্তু ব্রিয়ান অ্যাশার আর চার্লটকে স্বাভাবিক থাকতে দেখে অবাক হয়েছে। কিছু একটা বলতে নিয়েও সেন্সলেস হয়ে পড়ে ব্রিয়ানের কোলে। ব্রিয়ান শক্ত করে অ্যারনকে ধরতেই অ্যাশার তাকে নির্দেশ দেয় গাড়িতে গিয়ে বসার জন্য। এদিকে ঘরে ঢুকে চার্লট দেখলো চেয়ারে কিছু একটা বাধা। এগিয়ে গিয়ে চার্লট বলল, পচে গেছে দেখছি। খাবার দেইনি এই কয়দিন। ওহ বেচারা, না খেয়ে মরলো। কিছুটা একটা নোটিস করে বললাম, ওর আঙ্গুল কোথায় হইল? কেটে ফেলেছি। ও, তা কিভাবে কেটেছো জানতে পারি? তোমার কি মনে হয়? আই ডোন্ট নো, তুমিই বলো। ছুরি দিয়ে আগে চামড়া তুলেছি, তারপর ধীরে ধীরে। তার কথা শেষ হওয়ার আগে চার্লট বলল, As expected, now get ready. Chop him into 520 pieces. কেন 520 কেন? 520 হলো লাভ ল্যাঙ্গুয়েজ ডিয়ার। ফাক, ওকে কে ভালোবাসবে? ওর নিজের ছেলেই ওকে ভালোবাসে না। এভাবে না বললেও পারতে, বেচারা লাশটা মরে গিয়েও তোমার টিটকারি শুনলো। আরো অনেক কিছুই শুনেছে। কথাটা বলে উম্মাদের ন্যায় রিচার্ডের শরীরে একের পর এক কোপ মারতে শুরু করলো সে। পেছনে দাঁড়িয়ে চার্লট দেখলো সবটা। খানিকক্ষণ বাদে হাত মুখ ধুয়ে এসে কাছে এলো অ্যাশার। তার পরিহিত পোশাকও পরিবর্তন লক্ষণীয়। গাড়ি থেকে চুইংগামে বের করে মুখে পুরে নিল সে। চার্লটের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি লরেন্ট ফ্যামিলির সাথে সম্পর্কিত, তবে তুমি যে এখন ড্রাগ ডিলের মূল হোতা তা জানতাম না। যাই হোক, এলিজার কি করব? আগে চার্লটের লাশ খোঁজাটা বেশি জরুরি। আই ওয়ান্ট ইয়োর হেল্প চার্লট। আই এম রেডি টু হেল্প ইউ কমরেড। এদিকে প্রায় 6 থেকে 7 ঘন্টা বন্দি থাকার পরে পাগলামি শুরু করেছে অগাস্ট। 3 তলার বড় জানালার থাই গ্লাসটা ভেঙে বাইরে পালিয়েছে সে অনেকক্ষণ আগে। খালি পায়ে কংক্রিটের রাস্তায় দৌড়ে তার পায়ের নিচের অংশে অনেকটা ছিলে গেছে। তবুও নিজের এই কষ্টকে ভুলে মিলার রেসিডেন্সের গেটে এসে দাঁড়ায় সে। দারোয়ানরা আগে থেকেই চেনে বিদায় কোনোরূপ বাধা দেয় না তাকে। দ্রুতভাবে ভেতরে ঢুকে কাউকে খুঁজে না পাওয়া প্রতিটা ঘরে সবাইকে খুঁজতে থাকে। অবশেষে অ্যাশারের ঘরে পড়ে থাকতে দেখে ডিয়ানাকে। দৌড়ে এসে গিয়ে ডিয়ানাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ফলস্বরূপ টেবিলে থাকা পানি ছিটে ডিয়ানার মুখে। পিটপিট করে তাকায় ডিয়ানা। ডিয়ানার পিঠে নিচে হাত রেখে তাকে উঠতে সাহায্য করে অগাস্ট। ডিয়ানাকে বিছানায় বসিয়ে দিয়ে প্রশ্ন করে, ক্রিস্টি কোথায়? এলিজা ওকে গুলি করেছে অগাস্ট। কম্পিত কণ্ঠে উত্তর করে ডিয়ানা। স্তব্ধ হয়ে যায় অগাস্ট। কোনো রূপ হেলদোল করে না সে। আচমকায় ডিয়ানাকে উল্টো প্রশ্ন করে। ডিয়ানা তার প্রশ্ন বুঝে অশ্রুসিক্ত গলায় বলে, নো মোর। আর কোনো কিছু কথা বলে না অগাস্ট। বিছানায় রাখা অ্যাশারের রিভলভারটা তুলে নেয় হাতে। কিছু না বলে সে বেরিয়ে যায় ঘর থেকে। হ্যালো অ্যাশার। কেন কল করেছিস আমাকে? আমার বোনকে মেরে তোর শান্তি হয়নি, এখন কি আমাকে মারবি? আহা, এত হাইপার না হয়ে যা বলছি তা শোনো। তোমার সাথে আমার কথা আছে। তোর মতো মেয়ের সাথে কথা বলার মতো রুচি বা সময় কোনোটাই আমার নেই। আচ্ছা, শুনতে হবে না, তবে আমার একটা জায়গায় যাওয়ার ছিল, আমাকে একটু ড্রপ করে দিতে পারবে? লজ্জা করে না তোর? আমার বোনকে মেরে আবার আমার সাথে নাটক করছিস? ও, তোমরা লাশ পেয়ে গেছো? সো ফার্স্ট বাবলু সেন
প্রত্যুত্তর করে এলিজা। তার এরূপ আচরণে বিরক্ত হলো আয়শার। ঝাঁঝালো কণ্ঠে নিজের মনের সাথে যুদ্ধ করে সে বলল, আমি এখন সত্যিই রিগ্রেট করছি তোর মতো মেয়েকে বিয়ে করে। আয়শারের কথায় শব্দ করে মিষ্টি হাসলো এলিজা। কিছু না বলে ফোন কেটে দিল এলিজা। আবারও তার নিশ্চুপ প্রত্যুত্তরে আয়শারের মনে ঝড় বয়ে গেল। আচমকা একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হলো তার হৃৎপিণ্ডে। মনে মনে নিজেকে প্রশ্ন করলো, এলিজা এত চুপ কেন তুমি? একটি গাড়ি ছুটছে। গাড়িতে বসে আছে এলিজা। শান্ত মনিকা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহরকে তারকাদের শহর বলা হয়। কালাপাস এমন একটি শহর যা ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্যই আদর্শ। প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল জীবনযাত্রা এবং নিরাপত্তার জন্য এটি বিশেষভাবে জনপ্রিয়। গাড়ির সোজা একটা বাড়ির বেসমেন্টে গিয়ে থামল। মধ্যরাত হলেও বাড়িটার সামনে থেকে দিকে শোভাবর্ষক স্ট্রিট লাইট থাকায় ভেতরে ঢুকতে সমস্যা হলো না এলিজার। ঘরে ঢুকেই অন্ধকারাচ্ছন্ন লিভিং স্পেসে দেখলো টেলিভিশনে জলজল করা আলো। বাঁকা হেসে অদৃশ্যমান কিছুকে বলল, মেরের তক্তা বানিয়ে দিব। কয়টা বাজে, এখনো ঘুমাওনি কেন? অন্ধকারের থেকে মিটমিটে কমছে কেউ বলল, শুনলাম তুমি নাকি আমাকে মেরে ফেলেছো। তাই তো দেখছি। কথাটা বলতে বলতে লাইট জ্বালালো এলিজা। ইলেকট্রনিক বাতির আলো চোখে পড়তে চোখ মুখ কুচকে ঢেকে ফেলো ক্রিস্টিনা। সাথে সাথে এক প্রকার চিৎকার করে বলল, উফ, লাইট কেন অন করলে? এলিজা ক্রিস্টিনাকে শাসিয়ে বলল, যাও ক্রিস্টি, এত রাত অবধি কেন জেগে আছো? আমি তো ভেবেছি এখানে এসে তোমাকে ঘুমে বিভোর পাবো। ভেবেছই যখন আমি ঘুমাচ্ছি, তাহলে এত রাতে একা ড্রাইভ করে আসার কি দরকার ছিল? কাল এলেও পারতে। কাল এলে তোমাকে ধরতে পারতাম না। ওঠো ওঠো। কৃষ্ণাকে মেঝে থেকে টেনে তুললো এলিজা। মূলত সোফার সব কুশন নামিয়ে তার উপর শুয়ে টিভি দেখছিল সে। এলিজা তাকে টেনে তুলতে আহ্লাদি কণ্ঠে সে বলে উঠল, এসেছই যখন চলো কিছু খাই। আম স্টার্ভিং। এতগুলো চিপস খাওয়ার পরেও ক্ষুধা লেগেছে তোমার? ফ্লোর ছড়িয়ে ছিটিয়ে থাকা চিপসের প্যাকেটের দিকে ইঙ্গিত করে বলল এলিজা। ক্রিস্টিনা মুখ বাঁকিয়ে বলল, খোটা দিচ্ছ কেন? সত্যিই ক্ষুধা লেগেছে। আচ্ছা বসো, আমি ফ্রেশ হয়ে নিয়ে রান্না করছি। ক্রিস্টিনা মিষ্টি হেসে বলল, ওকে। এলিজা ফ্রেশ হতে গেলে ক্রিস্টিনা লিভিং রুমটা গুছিয়ে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। ফ্রিজ থেকে কিছু জিনিস বের করে নিল রান্না করার জন্য। চুল বাঁধতে বাঁধতে এলিজা সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে ক্রিস্টিনাকে জিজ্ঞেস করলো, কি খাবে বলো? পাস্তা বানাও, চিকেন বের করে রেখেছি। এলিজা ক্রিস্টিনার গালে হাত রেখে মুচকি হেসে বলল, গুড জব, এই তো কাজ শিখে গেছো। রান্নার এক পর্যায়ে ক্রিস্টিনা এলিজাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কিভাবে জানলে আমি কিডন্যাপ হব? ইন্টুইশন ডিয়ার। তবে অনেক ধন্যবাদ ক্রিস্টিনা, তুমি হেল্প না করলে ওই দুটো ছেলেকে শেষ করতে পারতাম না। কিন্তু ওদের কোনো মানলে? জেরেমির কথায় ওই ছেলেটা তোমার গায়ে হাত দিয়েছে, তোমার গায়ে দিয়েছে, আর জেরেমিকে এসব করতে বলেছে জ্যাক। আর এতদিন ধরে তোমাকে জ্বালানোর শাস্তি আর আমার অতীত সব মিলিয়ে ওকে মরতেই হতো ক্রিস্টি। আর ওই ছেলেটাকে কি করেছো যে আমার গায়ে হাত দিয়েছে তার কথা বলছি। হাত ভেঙে গুড়িয়ে দিয়েছি, আর কোনোদিন কিছু ধরতে পারবে না ওই নষ্ট হাতে। তুমি যে এত ডেঞ্জারাস আমি ভাবতেই পারিনি। বিজনেস উইম্যান আমি, ডেঞ্জারাস তো হতেই হয় ক্রিস্টি, এগুলো বেসিক। বুঝেছি। কিছুটা থেমে সে আবারও প্রশ্ন করে, অগাস্টের কি খবর? ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, সে কি পাগলামো করছিল? মুচকি হাসে এলিজা। তার কথার উত্তরে কৃষ্ণা পাল্টা প্রশ্ন করে। এলিজা ক্রিস্টিনার দিকে ফিরে মুচকি হেসে বলল, আর ভাইয়া? ইউ আর গেটিং ডিভোর্স। হোয়াট? তুমি ভাইয়াকে এক্সপ্লেন করনি? তার সময় নেই আমার মতো মেয়ের সাথে বলার জন্য। ও রিগ্রেট ফিল করছে আমাকে বিয়ে করে। ভাইয়ার মতো শান্তশিষ্ট মানুষ এত বড় ভুল কিভাবে করতে পারে? কৃষ্ণার কথা তাচ্ছিল্য করে হেসে মাথা নাড়া এলিজা। মনে মনে বলল, শান্তশিষ্ট কথাটার সাথে আশার নামটা যায় না, যদিও নামের অর্থ শান্তিকে নির্দেশ করে, কিন্তু তার চরিত্র ঠিক তার চোখের মতো ছাই রঙা, বুদ্ধিমান, সৃজনশীল, পর্যবেক্ষণশীল, বিচক্ষণ, রহস্যময়, নির্বিকার, অন্তর্মুখী, আর কত কিছুই তো বাদ রয়ে গেল। একটা মানুষের মাঝে এতগুলো রূপ কি করে থাকতে পারে? কেন এতটা ঘোলা যে তুমি আশার?
এলিজার ভাবনার মাঝে কৃষ্ণা বলল, পাস্তা সিদ্ধ হয়ে গেছে। দেখছি। আচ্ছা কৃষ্টি, তুমি কি করে জানলে তোমাকে আমি মেরে ফেলেছি ভাবছে ওরা? জেড বলেছে। ও, ওরা কখন এসেছে? জেড আর টেলর সন্ধ্যাতেই এসেছে। যখন আমি এসেছি তখন দেখি যে ওরা চলে এসেছে। ও চলো, খাবে? আমি একটু ঘুমাবো। চলো আগে খেয়ে নি। অ্যাস্থার ভিলার চারিদিকে কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে একজন চোখ। চারপাশ থেকে দেখা যাচ্ছে সকলের আনাগোনা। কাউকে দেখলে লুকিয়ে পড়ছে ঝোপঝাড় আদলে। বাড়ি ফিরে সোজা নিজের ঘরে গেল অ্যাশার। পুরো ঘর তন্ন করে এসে কিছু একটা খুঁজছে। পেছন থেকে কেউ একজন এসে তার পেছনে হাত রাখতে চমকে পিছনে ফিরে তাকালো সে। পেছনে থাকা রমণীকে দেখে স্বস্তি নিঃশ্বাস নিল সে। ছাঞ্চা গলায় বলল, ওহ মা, তুমি কখন এলে? এই তো এইমাত্র। কি খুঁজছিস? আমার রিভলভারটা। সে কি? রিভলভার দিয়ে কি করবি? কিছুই না মা, ওটা সেফটির জন্য রাখতে হয়। অ্যাশ, তোর কাছে সময় হবে? কি মা বলো? মাকে খাটে বসিয়ে নিজেও তার পাশে বসে অ্যাশার। তোরা সবাই এলিজাকে দোষারোপ করছিস, কারণও আছে আমি জানি, কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটা এমন কিছু করেনি। ক্রিস্টিকে মেয়েটা অনেক ভালোবাসতো। তুই যখন কানাডা ছিলি তখন অনেকবারই দেখেছি অ্যাডউইনকে দিয়ে ক্রিস্টিনার জন্য নানান জিনিস পাঠাতে, আরও কত কি। আর যাই করিস বাবা, ভুল করে কোনো সিদ্ধান্ত নিস না। ঠিক আছে, ও কি আর ফিরেছিল? না, সেই সকালে বেরিয়েছে, এখনো আসেনি। মায়ের কথা শেষ হতে বিছানা থেকে ফোন তুলে নিল অ্যাশার। উইলিয়ামের নাম্বার ডায়াল করতে উইলিয়াম কল রিসিভ করে বলল, আমি এখন হাসপাতালে, পেশেন্ট আছে, পরে কথা বলছি। অ্যাশার কিছু জিজ্ঞেস করার আগে ফোন কেটে দিল সে। হতাশ হয়ে সে অ্যাড্রিয়ানকে কল দিল। দুবার রিং হতে অ্যাড্রিয়ান কল তুলল। অ্যাশার কিছুটা বিরক্ত হয়ে বলল, কল তুলছিলেন না কেন ডক্টর আলবার্ট? রেডি হচ্ছিলাম। রেডি হচ্ছিলেন মানে কোথায় যাচ্ছেন? কানাডা ব্যাক করছি মিস্টার মিলার। আপনার কাছে এটা আশা করিনি। মানে? আপনার বিশ্বাস এতটা ঠুকনো? আপনি তো বিচক্ষণ একজন মানুষ। আপনি কি করে সবকিছু বিচার না করেই এলিজাকে এভাবে সন্দেহ করলেন? সন্দেহ করার মতোই কিছু করেছে সে। গুলিটা যখন এলিজা করলো তখন কি ফুটেজ নড়ছিল মিস্টার মিলার? একজনকে শুট করলো কিন্তু তার বডি নড়ল না। এটা কি সাসপিশিয়াস না? মানে? আপনি যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ, ভেবে দেখবেন আমার কথাটা। ডক্টর আলবার্ট, আপনি কানাডাতে ব্যাক করবেন না প্লিজ। ইউ নিড টু প্লে এ রোল। আমি এখানে এলিজার জন্য এসেছিলাম মিস্টার মিলার। এখন যেহেতু আপনি ওর পক্ষেই নেই, সেখানে আপনার হয়েও আমি কাজ করতে চাই না। অ্যাজ ফর মিস লুসিনা মার্চেন্ট, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন সে কি চায়। অ্যারন তার প্রিয় বন্ধু যেহেতু। পাশ থেকে লুসিনা বলল, আমি কখনো ভাবতেও পারিনি ইচ্ছাকৃত মাস্কেট খোলার পরেও কি করে এত অবিশ্বাস করতে পারলেন আপনারা। বরং এলিজা ভয় ছিল যে ক্যামেরাটা ঠিক করে সেট করেছিল। লুসিনা বেশ জোরে এই কথাগুলো বলায় অ্যাশার স্পষ্ট কথাগুলো শুনতে পেল। তড়িঘড়ি করে অ্যাড্রিয়ানকে জিজ্ঞেস করে, এলিজা কোথায়? আমরা জানি না, আর জানলেও বলবো না। ফোন কেটে দেয় অ্যাড্রিয়ান। অ্যাশা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। গন্তব্য এয়ারপোর্টের অ্যাড্রিয়ানকে যেভাবে হোক অ্যালাইড মেডিকেলসে ডাক্তার হিসেবে জয়েন করাতে হবে। মাথায় অসহ্য পরিমাণ ব্যথা করছে তার। পরদিন সকালে। গুড মর্নিং জেড। জ্ঞানপা, কখন উঠলে? উঠেছি বেশ কিছুক্ষণ। টেইলরকে ফাইল গুছাতে সাহায্য করছিলাম। ও ফ্যান্টাসি। আচ্ছা তাহলে কফি বানাই? আচ্ছা চল, তুই কফি বানা, আমি ব্রেকফাস্ট করতে দিচ্ছি। আচ্ছা চলো। দুই ভাই বোন যখন রান্নাঘরে সকালের নাস্তা বানাতে ব্যস্ত, তখনই ক্রিস্টিনা আর টেলর বসে সব কাগজপত্র গুছিয়ে নিল। এলিজা কফির মগগুলো এনে টেবিলের উপর রাখলো। জেডের এখনো নাস্তা বানানোর কাজ শেষ হয়নি। এলিজা এসে টেলরের পাশে বসতেই টেলর বলল, আমার ফাইলগুলো আবার সেফ লকারে রাখতে হবে। অফিসের কেউ জানে আমি এগুলো নিয়ে এসেছি? ঠিক আছে, এখন শুরু করো। মাথা নাড়িয়ে টেলর বলতে শুরু করে, রিচার্ড লিয়াম নিখোঁজ, তবে তার সাথে সম্পর্কিত কিছু কেস আছে, শুনবে? আপাতত ইভানকে দিয়ে শুরু করো। ঠিক আছে। পাশ থেকে কতগুলো ফাইল বের করে টেলর বলল, ইভান লিয়াম, বয়স 20, প্রথম কেস অ্যাক্সিডেন্ট। ইভানের বিরুদ্ধে এই মামলা করেছে শিল্পপতি জর্ডান
গোমেজ। ওনার মেয়ে এলান গোমেজের রাস্তায় গাড়ি চাপা দিয়েছিল ইভান, যেটা ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত। কিন্তু ক্ষমতার জেরে বেঁচে গিয়েছিল ইভান। শাস্তি হয়েছিল তার ড্রাইভার ছেলের। 12 বছরের কারাদণ্ড রায় দেওয়া হয়েছিল। প্রুফ কি আছে এই বিষয়ে? প্রুফ একটাই, ড্রাইভারের ছেলের ক্লাস অ্যাটেন্ডস। সাক্ষী অনুযায়ী ছেলেটার অ্যাক্সিডেন্টের মুহূর্তে ক্লাসে ছিল, কিন্তু এটা কোনো প্রকার শক্ত প্রমাণ নয়। শক্ত প্রমাণ না মানে তখন লয়াররা কি স্ট্রং ডিফেন্ড করেনি? এলিসা, তখন লিয়াম পরিবার অনেক বেশি পাওয়ারফুল ছিল। এই কেস আবার ওপেন হবে না, এই কেস আমাদের স্টেটমেন্ট হবে। তুমি আগে পরের কেসগুলো দেখো। আচ্ছা, দেখাও। এটা গত কয়েক বছর করা 14টা পুলিশ কেসের ফাইল। এগুলো সবই গ্যামলিং আর রেসিং আর জুয়া সংক্রান্ত, যার সাথে সরাসরিভাবে ইভান জড়িত। এইসব মিডিয়ায় ধরা ছোঁয়ার বাইরে কেসগুলোকে সূক্ষ্মভাবে সরিয়ে ফেলা হয়েছে। এইসব জুয়ার কেস যদি একবার ভাইরাল হয়, ইভানের কেরিয়ার শেষ হয়ে যাবে। আর এই জন্যই এগুলো হাই সিকিউরিটি দিয়ে রাখা হয়েছিল। বুঝলাম। আর রেপ কেসগুলো? ইভানের নামে কোনো রেপ কেস নেই এলিজা। হোয়াট? আমি নিজের সাক্ষ্য দিতে পারবো এই ব্যাপারে। সাক্ষী দিয়ে কিছুই হবে না এলিজা, কোর্ট চাই প্রমাণ। কোনোভাবে ইভানের বাড়ির বেসমেন্ট তল্লাশি চালানো যায় না? কিসের ভিত্তিতে তল্লাশি এলিজা? ইভেন পুলিশ আর করাপটেড হেয়ার সবগুলোকে টাকার গোলাম করে রেখেছে এই বাপ ছেলে। ঠিক আছে, এটা নিয়ে ভাবছি আমি। তুমি চিন্তা করো না, বেবির যত্ন নাও, ঠিক করে খাওয়া দাওয়া করো। দেখো তোমার জায়গা নিতে নতুন প্রিন্স আসছে। আলতো হাসে এলিজা, ট্রেলরও হেসে বলে, ততদিনে তুমি কুইন হয়ে যাবে। যাই হোক, ফ্রেশ হয়ে নাও। তুমি স্টুডিওতে যাওয়ার আগে আমাকে একটু অফিসে নামিয়ে দিও। আচ্ছা, ব্রেকফাস্ট করে নেই আগে। খাবারের টেবিলে মুখ গোমরা করে বসে আছে অ্যাশার। গতকাল অ্যাড্রিয়ান আর লুসিনাকে আটকাতে পারলেও তাদের মুখ থেকে একটা কথাও সে বের করতে পারেনি। এদিকে এলিজা কোথায় তা কেউ জানে না, জানলেও কেউ তাকে বলছে না। সব চিন্তা ছেড়ে সে অগাস্টের নাম্বারে কল করলে তা রিসিভ করলো সেলেন। এশার কিছু বলার আগে সেলেন বলল, আপনি ক্রিস্টিনার ভাই তাই না? অগাস্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কি আপনাদের ওখানে? স্টুডিও থেকে সোজা অ্যাস্থার ভিলাতে ফিরেছে এলিজা। দরজা খুলতে ভেতরে নিস্তব্ধতা তাকে স্বাগতম জানালো। ব্যাগটা সোফার কোণে ছুঁড়ে দিয়ে ধীর পায় সোজা জানালার কাছে গিয়ে দাঁড়ালো সে। ঘরে এসে নিজের ক্লান্ত দেহখানা বিছানায় মিলে দিল। সারাদিন মিউজিক স্টুডিওতে কাটিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় নেমে এসেছে। বাইরের শহরে আলো ঝলমলে হলেও এলিজার মনে যেন ভারী অন্ধকার। চোখের নিচে ক্লান্তির চিহ্ন স্পষ্ট, শরীর যেন অবসন্ন। একটু পরপর আঙুল দিয়ে চুলে সরিয়ে নেয়, গভীর শ্বাস ফেলে। এদিনের ক্লান্তি শরীর বেয়ে বেড়ানো কঠিন হয়ে উঠেছে তার জন্য। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে নিজের জন্য 1 কাপ কফি বানানোর সিদ্ধান্ত নিল। ক্লান্তি দূর না হলেও অন্তত কিছুটা স্বস্তি পাবে এই আশায় কফি বানিয়ে নিজের ঘরে ফিরে এলো সে। সামনের দিনগুলো বেশ কঠিন। ব্যাগটা সোফার কোণ থেকে তুলে নিয়ে জানালার পাশে বড় টেবিলের দিকে এগিয়ে গেল সে। বড় একটা শ্বাস নিয়ে ব্যাগ থেকে কতগুলো কাগজ বের করলো সে। বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ক্লান্তির রেশ যেন কাটছেই না এলিজার। আবারও নিজের ক্লান্ত কায়া নিয়ে বসে পড়ে সোফায়। কফির খালি কাপটা একবার চোখ বুলিয়ে দিল, সিলিংয়ের দিকে চেয়ে নিজেই বলল, ইদানিং শরীরটা বেশি ক্লান্ত লাগে। সব কিছুর থেকে মন উঠে গেছে দেখে কি এমন লাগে? নিজের চিন্তায় বিভোর হয় এলিজা। একটা সময় চোখ লেগে আসে তা লুটিয়ে পড়ে ঘুমের ঘরে। পাশের টেবিলে অগোছালোভাবে পড়ে থাকে তার সকল কাগজপত্র। প্রায় মধ্যরাত। সমস্ত গাছের আকস্মিক ছোঁয়া পেয়ে হকচকে ঘুম থেকে উঠল এলিজা। চোখ খুলতেই তার সামনে দৃশ্যমান হলো এক পুরুষালী উন্মুক্ত দেহ। ভয় এলিজা চিৎকার করতে নিয়ে লোকটি তার উষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নিল। উরু থেকে রিভলভার বের করতে নিলেই এলিজা হাত মুড়ছে ধরে লোকটির। অন্ধকার রুমে বন্দিরত এলিজা হাঁটুতে মুখ গুজে অশ্রু নিপাত করছে। খট করে দরজা খোলার আওয়াজে ভরকে গেল এলিজা। তবে পিছনে না ফিরে সে অনুভব করেছিল কারোর উপস্থিতি।
তার পেছনে কারোর উপস্থিতি ঠিকই টের পেয়েছে সে। ভালোভাবে বুঝে গেছে অ্যাশার ঘরে এসেছে। অ্যাশারের গভীর কণ্ঠস্বর নীরবতা ভেঙে মসৃণ অথচ বিপদের সূক্ষ্ম প্রান্তে আবদ্ধ করে ফেলে এলিজাকে। তার সামনে এসে সেই কাঙ্ক্ষিত মানুষটি বসে পড়ল, আলতো হাতে গ্রীবা স্পর্শ করে বলল, আবার পালিয়ে যাওয়ার প্ল্যান করছো না তো এলিজা? অ্যাশারের ছাই রঙের চুলগুলি কিছুটা এলোমেলো, তার ছিদ্র করা দৃষ্টি এলিজার দিকেই তালাবদ্ধ। এলিজা, তুমি আমাকে এভাবে কন্ট্রোল করতে পারবে না। কথা অ্যাশার তার মাথা কাত করে, তার অভিব্যক্তি অপাচ্য। তোমাকে নিয়ন্ত্রণ করব আমি এলিজাবেথ, আবার তোমাকে নিয়ন্ত্রণ করার দরকার নেই। তুই যতবার তোমার গার্ডস দেখাতে আসবে আমার কাছে, ততবার তোমাকে আত্মসমর্পণ করতে হবে। বলেছিলাম না তুমি আমার কাছে কেবলমাত্র কয়েদি। এই তোমার ভালোবাসার নমুনা? ডিভোর্স আমি তোমাকে দেবই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অ্যাশার ফিসফিস করে বলল, তুমি আমাকে কখনো এড়াতে পারবে না এলিজাবেথ, তুমি আমার সব সময়। এবার বলে ফেলো ক্রিস্টিনা কোথায়? মেরে ফেলেছি। বিকৃত হাসে এলিজা। ফলস্বরূপ এলিজার চুলের মুঠি পেছন থেকে চেপে ধরে অ্যাশার গভীর গলায় আবারও জিজ্ঞেস করে, বলো সুইটার, না হলে তোমার সাথে ঠিক কি কি করবো তুমি ভাবতেও পারবে না। ভয় দেখাচ্ছ? বাঁকা হাসে এলিজা। অ্যাশারও হেসে বলে, আমি যে কি সেটা তোমার অজানা নয় এলিজা, আর আমি কি কি করতে পারি সেটাও তুমি জানো। রিচার্ড কোথায়? রিচার্ড? এলিজার কথার উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন করে, এলিজা ক্রিস্টিনা কোথায়? মেরে ফেলেছো? ক্রিস্টিনাকে কোথায় লুকিয়েছো? কিছু বলার আগেই অ্যাশার তার ঠোঁটকে একটি উত্তপ্ত আধিপত্যপূর্ণ চুম্বনে বন্দি করে নিল। একটা সময় নিজের আধিপত্য বিস্তার করলো এলিজার সমগ্র দেহে। 2 দিন ধরে ক্রিস্টিনা নিখোঁজ। গত দিন থেকে অগাস্ট নিখোঁজ। চিন্তায় ঘুম নেই অ্যাশারের চোখে, অথচ ঠিকই নিশ্চুপ আর শান্তির ঘুমে আচ্ছন্ন এলিজা লেপ্টে আছে তার বক্ষস্থলে। বিরক্ত হয়ে উঠে বসে অ্যাশার। কিছু একটা ভেবে দাঁড়িয়ে পড়ে সে। ভোরের আলো এখনো ফোটেনি। নিশীথের আধিপত্য শেষ হওয়ার পূর্বেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সে। এদিকে অ্যাশার বেরিয়ে যেতে এলিজাও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল নিজের ঘর থেকে। ট্রেলারকে কল করে বলল, টেসা, ফাইল কি রেডি? অপর পাশ থেকে জবাব এলো, Yes, I hired the biggest divorce lawyer for you. ধন্যবাদ টেসা, ডিভোর্সটা আমার লাগবেই। অ্যাশার সাইন করলেই হয়। ফোন কেটে দিয়ে উইলিয়ামের ঘরের দিকে হাঁটা ধরল সে। দরজার প্রথমবার নক করতে ভেতর থেকে উইলিয়াম বলল, কাম ইন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হকচকে উঠল এলিজা। উইলিয়ামের হাতে মদের গ্লাস নিয়ে বসে আছে, আরামকে দাঁড়ায়। তার দিকে এগিয়ে যেতে যেতে এলিজা ব্যথাতুর গলায় বলল, আজ আমার জন্য তোর এই হাল, তাই না ভাইয়া? তুই ড্রিঙ্ক করছিস? এটা কি আদৌ সম্ভব? মাঝে মাঝে ড্রিঙ্ক করি, তোরা কখনো ধরতে পারিসনি। কিছুটা থেমে সে আবারও বলল, এত রাতে এলিজা কিছু হয়েছে? এখন রাত না ভাইয়া, সকাল হয়ে গেছে। কথাটা কোনো মতে শেষ করে নিজের ভাইকে জড়িয়ে ধরে এলিজা অশ্রুসিক্ত নয়নে উইলিয়ামের দিকে চেয়ে পড়ে। ভাইয়া, আমি আশারের কাছ থেকে ডিভোর্স নিলেও তুমি ডিয়ানাকে বিয়ে করবে, প্রমিস মি? উইলিয়াম চুপ করে থাকলো। আরো অশান্ত হয় এলিজা কাঁদতে কাঁদতে বলে, কি হলো বলো? কিছু না বলে বোনকে আলিঙ্গন করে নেয় সে। বিকেলে সূর্যের সোনালি আলো তখনও কালাবাসাসের পাহাড়ের কোলে মৃদু ম্লান হয়ে আসছিল। এলিজা তার কালো সেডানের স্টিয়ারিং ধরে পথ পাড়ি দিচ্ছিল। গাড়ির ভেতরে বেজে চলেছিল হালকা সুরে মিউজিক, যা তাকে দিনের উত্তেজনা থেকে কিছুটা মুক্তি দিচ্ছিল। তবে এই শান্তির আড়ালে লুকিয়ে ছিল একটি অজানা অস্বস্তি যা তার নজর এড়ায়নি। যাত্রার শুরুর কিছুক্ষণের মধ্যে এলিজা টের পেল যে একটি গাড়ি তাকে ফলো করছে। প্রথমে বিষয়টি তার কাছে অদ্ভুত ঠেকলেও সে ভেবেছিল হয়তো স্রেফ কাকতালো, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার সন্দেহ বাড়তে থাকলো। ফলো করা গাড়িটি ঠিক তার গতি অনুসরণ করছিল। এমনকি সে যখন অপ্রয়োজনে মোড় নিল তখনও। এলিজা তীক্ষ্ণ চোখে সাইড ভিউ মিররে তাকালো। গাড়িটির কালো রঙের একটি রেঞ্জ রোভার। জানালাগুলো টিটেন্ট, ভেতরে থাকা কারো চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। তার বিষাদময় জীবনের অভিজ্ঞতা তাকে সতর্ক করে দিল, এটি নিছক কাকতালীয় নয়। কেউ তার উপর নজর রাখছে, কিন্তু কেন আর কেই বা নজর রাখবে? সে তো সরাসরি তার মিউজিক স্টুডিও থেকে বেরিয়েছে, আর কেউ তো এটা জানি না, এমনকি আশারও না। তাহলে কে? ইভান? মাথার মধ্যে এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে শুরু করলো। নিজেকে নিজেই প্রশ্ন করলো, যে বা যারা
ফলো করছে তারা কি জানে আমি কোথায় যাচ্ছি? কালাবাসাসে কারা আছে যাদের জন্য এত নজরদারি করতে হচ্ছে আমার ওপর? যদি অ্যাশার হয় তাহলে তো ক্রিস্টিনার জন্য, কিন্তু যদি ও না হয়? সে এক মুহূর্তের জন্য গাড়ির গতি কমালো, কিন্তু কিছু একটা মাথায় খেলে যেতে আবারও দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করলো। আর অজান্তেই এই পুরোটা সময় জুড়ে চলছিল একটি অন্য ঘটনা। তার গাড়ির ডিকিতে একজন অচেনা ব্যক্তি সন্তর্পণে লুকিয়েছিল। কিভাবে সে ঢুকেছে, তার উদ্দেশ্যই বা কী তা এখনো অজানা। এমনকি কেউ লুকিয়ে আছে এই বিষয়ে সে অবগত নয়। এদিকে এলিজা ধীরে ধীরে নিজের পরিকল্পনা সাজাতে শুরু করলো। আর কিছু সময় ব্যবধানে তার ছোট একটিতে আত্মবিশ্বাসের হাসি ফুটল। যদি তারা আমার পিছু নেয় তবে আমিও তাদের খেলায় নামিয়ে আনবো, সে নিজের মনে ভাবল। কিছুটা নির্জন রাস্তায় এসে এসে আচমকা একটা অপ্রত্যাশিত মোড় নিল। তার গাড়ি দ্রুত কমিয়ে আবারও বাড়ালো। পেছনের কালো গাড়িটি এখনো একইভাবে ফলো করছে। বেশ। একটু থেমে এলিজা মনে মনে বলল, এবার আমি তাদের দেখিয়ে দিব কাকে তারা ফলো করতে এসেছে। কালাবাসাসের পাহাড়ি পথ তার সঙ্গী, চারিদিকে শুনশান নীরবতা, কেবল প্রকৃতির মৃদু গুঞ্জন। কিন্তু এই নীরবতার মাঝেও এলিজার মন ছিল উত্তেজনায় টান টান। সে জানে আজকে সন্ধ্যাটা সহজ কাটবে না। এলিজা মোড় ঘুরিয়ে সমুদ্রের পাড়ের দিকে গাড়ি ছোটায়। পথ ক্রমশ নির্জন হয়ে আসছিল। শহরের কোলাহল পেছনে ফেলে সে এগিয়ে চলল একটা অজানা খেলায়, যেখানে প্রতিপক্ষের মুখোশ এখনো উন্মোচিত হয়নি। সমুদ্রের গন্ধ আর হালকা ঠান্ডা বাতাস তার চারপাশে ছড়িয়ে পড়ছিল, কিন্তু তার মন পুরোপুরি সতর্ক। পেছনের গাড়িটি এখনো তার পিছু ছাড়েনি। গাড়ির জানালা কাছে একবার দৃষ্টি ফেরালো সে। চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং তার ঠোঁটের কোণে এক চিরপরিচিত আত্মবিশ্বাসী হাসি। আগুনে হাত দিলে সেই আগুনে তো ঝলসাতে হবেই আগন্তুক। নিজের মন বলল এলিজা। একটা নির্জন বাঁক পেরিয়ে সে সমুদ্রের কাছে এসে থামলো। গাড়ি পার্ক করে ইঞ্জিন বন্ধ করলো সে। তবে সে গাড়ি থেকে নামলো না, বরং সাইড ভিউ মিররে তাকে প্রতিপক্ষের গতিবিধি লক্ষ্য করল। সেই কালো রঙা রেঞ্জ রোভারটাকেও কিছু দূরে এসে থামলো, কিন্তু তার মধ্যে থেকে কেউ নামলো না। পেরিয়ে গেছে অনেকক্ষণ। সমুদ্রের গর্জন আর বাতাসের শো শো শব্দ যেন এই অদ্ভুত লুকোচুরির পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছিল। এলিজা ধীর পায়ে গাড়ি থেকে বেরোল। তার উচ্চ হিলের আওয়াজ একটু অদ্ভুতই প্রতিধ্বনি তুলল চারপাশে। সে সামনের দিকে হাঁটতে শুরু করলো, ঠিক যেন নিজের পথ হারিয়েছে এমন একজন অসহায় পথিকের মতন। কিন্তু এই অভিনয়ের আড়ালে ছিল এক চতুর পরিকল্পনাকারী। তাকে বেরিয়ে আসতে দেখে রেঞ্জ রোভার গাড়িটি থেকেও একজন বেরিয়ে এলো। লম্বা গড়নের এক ব্যক্তি, মাথায় হুড তোলা। দূর থেকে তাকে বোঝা যাচ্ছিল না কে সে, কিন্তু তার গতিবিধি ছিল সতর্ক। এলিজা পেছনে ফিরে তাকালো না। সে সমুদ্রের কাছাকাছি গিয়ে দাঁড়ালো, অথচ প্রতিটি পদক্ষেপ পেছনে লোকটির ছায়া অনুভব করছিল। ঠিক যখন লোকটি আরেকটু এগিয়ে এলো, এলিজা হঠাৎই ঘুরে দাঁড়ালো। তার হাতে চকচকে রুপালি রিভলভারটা উঁচু করে ধরা, ঠান্ডা অথচ দৃঢ় কঞ্চে পড়া। লোকটি আমাকে ফলো করার সাহস দেখালে তার জন্য প্রস্তুত তো তুমি? কিছুটা থমকে গেল। ধীরে ধীরে তার হুডি নামালো। মুখটা পরিষ্কার দেখা গেল চেনা চেহারা, কিন্তু এলিজার চোখে কোনো অবাক হওয়ার চিহ্ন নেই, বরং তার ভ্রু সামান্য কুচকে গেল। তার গলা এক ধরনের বিস্ময়ের ছোঁয়া। হ্যাঁ, আমি। ক্রিস্টিনাকে কেন মারলে? লোকটি বলল শান্ত গলা। এলিজার রিভলভারটা নামালো না, বরং উচ্চস্বরে থমকে বলল, তাহলে বলো কেন পিছু নিয়েছিলে? লোকটি হাসলো। এলিজা এক পা এগিয়ে এলো। লোকটিকে চুপ করে থাকতে দেখে এলিজা রাশভারী গলায় বলল, আমার পথ আটকে তুমি ভুল করেছো অ্যারন। আমি যা শুরু করেছি তা শেষ করবই, আর তুমিও জানো আমাকে থামানো সহজ হবে না। সমুদ্রের বাতাসে তাদের কথাগুলো মিলিয়ে যাচ্ছিল। তাদের এই নির্জনতার মধ্যেই তৈরি হচ্ছিল নতুন এক সংঘর্ষ সূচনা, যা কেবল তাদের নিয়তি নয়, আরও অনেকের জীবনকে প্রভাবিত করবে। হঠাৎ করে পেছনের রেঞ্জ রোভার গাড়িটি থেকে বেরিয়ে এলো চালক। এলিজার দিকে এগিয়ে এসে বলল, আমি জানি তুমি ক্রিস্টিনাকে মারোনি, প্লিজ বলে দাও ও কোথায়? মেরে ফেলছি। কেন কেন মারবো না বলো তো? আমার কাজ শেষ, তাই ওকেও শেষ করে দিয়েছি। আমার কাজের সাক্ষীকে কেন বাঁচিয়ে রাখবো আমি? চার্লট কড়া গলায় জবাব দিল এলিজা। এলিজার কথায় রাগান্বিত হয়ে চার্লট বলল,
তাহলে বলো ওর বডি কোথায়? এলিজা কিছু বলতে যাবে, সেই মুহূর্তে আরো একটি গাড়ি এসে থামলো তাদের সামনে। গাড়িটি এলিজার চেনা। তার বুকের ধুকধুকানি বেড়ে গেল। দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে এলো অ্যাশার আর উডি। অ্যাশারের মুখ কালো মেঘের মতো অন্ধকার। সে এক দৃষ্টিতে এলিজার দিকে তাকিয়ে আছে। থমকে উঠে অ্যাশার বলল, এলিজা ক্রিস্টিকে খুন করেনি রণ? তার কণ্ঠের দৃঢ়তার চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। উডি কিছুটা পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখেও চিন্তা ছায়া স্পষ্ট। অ্যারন ক্রোধে গর্জনরত গলায় বলল, তোর বউকে তুই ইনোসেন্ট বলতে চাইছিস? শোন অ্যাশ, ভালোবাসায় অন্ধ হওয়া ভালো না।